মাছটা ড্রাইভারকে দিয়ে কাটিয়ে এনেছে 30 মিনিটের মতো সময় লাগিয়ে। অ্যাপার্টমেন্টে ঢুকতে ইসি আবারও মাথা হাত দিয়ে বসে রইল। 8 কেজি মাছ কীভাবে ধুবে বুঝতে পারছে না সে। দেখে গা গুলাচ্ছে তার। মাছের আঁশটা গন্ধ, বমি পাচ্ছে। সদ্য গোসল করে এসেছে সে। ইরফান বোনের দিকে অপরাধীর মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আমি তোকে চমকে দিতে এনেছিলাম মাছটা। তুই যে কোমায় চলে যাবি বুঝিনি। স্টুপিড, আমি এগুলো এখন কিভাবে ধোবো? ইরফান মুখে চবর্গীয় শব্দ করে বলে, এই তোকে মেয়ে হতে কে বলেছে রে? নারী জাতির কলঙ্ক, সর সামনে থেকে। মাছ ভর্তি ব্যাগটা নিয়ে ইরফান সিঙ্কের কাছে এগিয়ে যায়। ইসি অবাক হয়ে বলল, তুই কি করছিস? ইরফান জবাব না দিয়ে নিজের শার্টের হাতা ফোল্ড করে নিজেই ধুইতে শুরু করে দেয় মাছ। ইসি হতভম্ব হয়ে ওকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, আহাম্মক, সর, আমি করছি। ইরফান আবারও এগিয়ে এলো। 2 ভাই বোন মিলে বহু কষ্টে 8 কেজি মাছ ধুলো তো ধুলোয়, মঈন ইসি গোটা কিচেনটাই নোংরা করে দিল। এরপর ইসি সেগুলো পরিষ্কার করলো আরও 1 দফা। অন্যদিকে ইরফান মাছগুলো বক্স ভর্তি করে ফ্রিজে রাখতে রাখতে বলল, শালা তোর মতো একটা বোন থাকলে সেই ভাই বুঝে যায় শান্তি কাহাকে বলে। ভালোবেসে একটা মাছ এনেছিলাম, তুই ইতিহাস করে ছাড়লি। এই তোর স্বামীকে আজ আমি একটা স্যালুট করে যাব। কি নিয়ে ঘর করছে ভদ্র। এদিক থেকে আমার ইনুবেস্ট মেয়েটা সব দিক থেকে ভালো ছিল, শুধু ফর পিতমের পাল্লায় পড়ে গোল্লায় গিয়েছে। এসে কপাল কুঁচকে ফেলে। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। দূরত্ব পায়ে হেঁটে যায় ইসি সেখানে। বাইরে তারা ব্যক্তিটা মুড ঠিক নেই, ভীষণ রাগী লাগছে। আজ থানায় মন মেজাজের ফালুদা রয়েছে বলা বাহুল্য। কপালে শিরা দৃশ্যমান, রাগে ঘিলু টকবক করে ফুটছে ফরাজির। ক্লান্ত লাগছে শরীরটা, ভীষণ ক্লান্ত লাগছে। ইসি দরজা খুলে দিতে কি হলো, মানুষটা সমস্ত ক্লান্তি মেজাজ খারাপ নেই বলে গেল নিমিষে। ধীরে ধীরে কপালের রেখাগুলো বিলীন হলো। সামনে হাসি মুখে আবেদনময় আমন্ত্রণ নিয়ে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখে। একজন ক্যাটকেটে ধীর মেজাজি অফিসার ঠিক এখানেই শান্ত হয় বইয়ের মুখ দেখে। যদি সে পুরুষ হয়, পুরুষ মানুষ এখানেই শান্ত হয়। এখানেই যদি সে আসলে পুরুষ হয়। পুরুষ যান্ত্রিক সমাজে এমন আহ্লাদিত না মানতে যাওয়া সত্যি কথা তার দ্বিতীয়টি নেই। ইসি হেসে বলল, ইরফান এসেছে, নিচে গাড়ি দেখেছি। মাছ নিয়ে এসেছে, ওকে দিয়ে মাছ ধুয়েছ? মঈন চারপাশে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, সেম অন ইউ মিঠু, ইয়েট আই জাস্ট লাভ মাইসেলফ। ইসি হাসতে হাসতে দরজা লাগায়। ইরফান ততক্ষণে কিচেন থেকে হাত ধুয়ে বেরিয়ে মঈনের সালাম দেয়। মঈনের সালামের জবাব দিয়ে বলল, করেছটা কি? এসব কেন এনেছ? তার আগে বলুন, এই গাদিকে কেন টলারেট করছেন? ওকে আমার সাথে দিয়ে দিন, আপনি শান্তিতে থাকুন ভাইয়া। মঈন সামান্য হাসলো। ইরফান টিস্যু পেপার নিয়ে হাত মুছে বলল, আমি এখন আসছি। সে কি খেয়ে যাবে না এখন? মঈন ইসি দুজনে ওকে আটকে রাখতে চাইলেও পারল না। বাড়ির সবাই ইরফানের জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে বলেই চলে যায় ইরফান তারা দেখিয়ে। ও চলে যেতে মঈন রুমে ঢুকলো। ইসিরাও ঢুকলো তার পিছু পিছু। তখন থেকে খেয়াল করেছে মঈনের মেজাজ ঠিক নেই, মুড ঠিক নেই। আয়নার সামনে দাঁড়িয়ে ইউনিফর্মটার বোতাম আঙুল রাখতে হুট করে পিছন থেকে ইসি হাত বাড়িয়ে মঈনের হাতে দুটো ধরল। মঈন ওর দিকে তাকায়। ইনসাও ঘুরে ধীরে ধীরে মঈনের সামনে এসে দাঁড়ায়। এতপর খুব যতনে একটা একটা করে মঈনের ইউনিফর্মের বোতামগুলো খুলে দেয়। মঈন তাকিয়ে থাকে, দেখল শুধু এমন নরম দুটো হাত খুব যতনে তার ইউনিফর্মের বোতাম খুলে দেবে। এটা মঈনের স্বপ্ন ছিল। বহুদিন পর তা পূর্ণতা পেল। ইনসা মঈনের ইউনিফর্ম খুলে দিয়ে রেখে দিয়ে বলতে থাকে, আজ খুব প্রেশার গিয়েছে। ছোট করে জবাব দেয় মঈন। ইনসাও ঘরের মধ্যে পায়চারি করে স্বামীর জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে বলল, ভাত এখনই খাবে না প্লিজ খানিক বাদে, খিদে নেই। ইনসা গিয়ে টেবিলের খাবার বাটিগুলো ঢাকা দিয়ে আসে। এসে দেখে মঈন বিছানায় চুপচাপ শুয়ে আছে। লোকটা ঘরের বাইরে মেজাজি হলেও ইসির সাথে ছিল সবসময় সর্বোচ্চ নরম, সহনশীল এবং খুব মেজাজি। এভাবে উদাসীন লাগেনি
মঈনকে কখনো। ইসি রুমে দরজা ধরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর হুট করে বলে ওঠে, আপনার লাইফে কি অনেক ঝামেলা? বাইরে আপনার কর্মক্ষেত্রে কি খুব কাজের চাপ যাচ্ছে? বাড়িতে আপনার নিষ্কর্ম বউকে আপনাকে খুব চাপে রাখছে? ঘরের বাইরে কোথাও আপনি একটু স্বস্তি পাচ্ছেন না? জীবনে চূড়ান্ত হতাশ এসে আপনাকে গ্রাস করেছে? তাহলে এই ভর দুপুরে 1 কাপ কফির সাথে হতাশাটুকু গিলে ফেলার আমন্ত্রণ রইল আপনার। চিনি 2 চামচ। মঈন মাথা তুলে দেখল ইসিকে। ইসি মুখভঙ্গি গম্ভীর, অথচ চোখে মুখে খেলা করছে দুষ্টুমি। মঈন হেসে ফেলল, বলো 2 চামচ। ইসি দুজনের জন্য 2 কাপ কফি বানিয়ে নিয়ে বসলো মঈনের কাছে। ক্লান্ত মঈন ওর নরম হাতটা ধরে কাছে টেনে বলল, খুব নাটুকে হচ্ছে। ইনশা হাসতে হাসতে কফির কাপ নিয়ে মঈনের গালে মিশে যায়। হাসতে হাসতে বলে, ইটস ওথ ইট। প্রেরণা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো খুব কম বিচরণ করে। 2 দিন আগে একবার দেখেছে ইনু তাকে একটা ফ্যামিলি গ্রুপে সংযুক্ত করেছে। সেখানে ইরফান মির্জা আছে দেখে প্রেরণা বেরিয়ে যেতে চাইছিল। পরে ইনু খারাপ লাগবে বলে লিভ নেয়নি। 2 দিন ধরে ওদের 2 বোনের কথোপকথন দেখছে প্রেরণা। প্রথমে বিরক্ত লাগলে এখন প্রেরণার ভালোই লাগে গ্রুপটা। সে কোনো কথা বলে না, যদিও যা বলার ইনশা আর ইনু বলে। প্রীতম, মঈন মাঝে মাঝে 2-1টা কথা বলে, তবে প্রেরণা, ইহান, ইরফান, সেহা একেবারে নীরব। অবসর গ্রুপটা ঢুকে ওদের কথোপকথন দেখতে খারাপ লাগে না। প্রেরণা জীবনে কখনো এতটা ফুরসত মেলেনি এভাবে আড্ডা দেওয়া। ইনশা আর ইয়ানাকে দেখলে মাঝে মাঝে অবচেতন মনে প্রেরণার হিংসা করে বসে। আজ ছুটির দিন, সকাল সকাল 10 মিনিটের মতো মোবাইল ঘাটাঘাটি করছে সে। এর মাঝেই দেখেছে ইহান তাজওয়া মির্জা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। খুব স্বাভাবিকভাবে প্রেরণা গ্রহণ করেছে। ফোনটা রেখে উঠে প্রেরণা আয়নার সামনে গিয়ে নিজের হাল দেখে। শুকিয়ে পাটকাঠি হয়েছে একটাবারে। কয়েকদিন ধরে আগের মতো ব্লাউজগুলো ফিট হচ্ছে না। এই হাল শওকত দেখলে প্রেরণাকে আস্ত রাখত না বকে। বিবাহিত জীবনে শওকতকে ছুটি ছাটা মিলিয়ে প্রতি বছর 4 মাসের মতো কাছে পেত। যতদিন শওকত তার কাছে থাকতো তাকে জোর করে রেগে ধমকে খাইয়ে ওজন বাড়িয়ে রাখত। আর এখন প্রেরণা কখনো কখনো ভুলে যায় সে আজ সারাদিন খায়নি। প্রীতম জিজ্ঞেস করলে আন্দাজে বলে দেয়, খেয়েছি ভাই। একটা বড় শ্বাস ফেলল প্রেরণা। শুদ্ধ এলো রঙের টেবিল আর ক্যানভাস নিয়ে। সে ছবি আঁকবে। প্রণমী এলো আপুর কাছে বসে থাকতে। ইনু পড়তে পড়তে হাঁপিয়ে উঠেছে বলে প্রেরণার কাছে এলো তার চুলে তেল দিয়ে দিতে হবে। এত জনকে সামলিয়ে প্রেরণা হাসতে হাসতে বলো, ছুটি নেই আমার, একটু ছুটি নেই তোমাদের জ্বালাতে। বহুদিন পর ইনশা ইনু বাড়িতে এসেছে। প্রায় মাসখানেক পর তো হবেই। বিয়ে হয়ে গেছে এই এক জ্বালা। যাদের সাথে বেড়ে ওঠা তাদের সাথে মুখোমুখি যোগাযোগ কত হালকা হয়ে যায়। ইনশা পরনে একটা সাদা কালো তাঁতের শাড়ি। এটা আড়ং থেকে মঈন কিনে দিয়েছে গত পরশু। আজই প্রথম পরেছে, কারণ আজ ইনশা লাইভে বিশেষ দিন। হাতে মিষ্টির প্যাকেটটা সামলে নিয়ে লিফটে উঠতে দেখল রাফিদকে। রাফিদ ইনশাকে দেখে চওড়া হাসল। নিজের কপাল দেখে সে মনে মনে পৈশাচিক হাসি হাসে। সে যখনই লিফটে একা ওঠানামা করে তাকে সঙ্গ দিতে এমন হুপরিগুলো আকাশ থেকে নেমে আসে। ইনশাও রাফিদের মুখ চেনে। মেয়েটা যে প্রীতমের ভাইয়ের বড় শালী জানে সে। রাফিদের সিনিয়র সম্ভবত। এই মেয়েটাও মারাত্মক সুন্দরী। ফিগারটা শাড়ির ওপর থেকে আন্দাজ করা যায়। বলিউডের নায়িকাদের মতো স্লিম সুগঠিত, আর মুখটা বাঙালি মেয়েদের মতো শ্যামলা মিষ্টি। ইনশাও টের পেয়েছে ছেলেটার হাবভাব। কিছু মুহূর্ত রাফিদের দৃষ্টি দেখে সে সরাসরি চোখ রাখে রাফিদের চোখে। ইনশাও ধীর চাউনি দেখে রাফির দৃষ্টি নামিয়ে বাধ্য হয়। ইনশাও আর
5টা মেয়েদের মতো না, ঠান্ডা গলা সোজা সাপটা জানতে চাইল, ভাই কিছু বলবেন আমাকে? না তো, মিনমিন করে রাফিদ। তাহলে হুতুমের মতো তাকিয়ে আছেন যে? কিছু লেগে আছে আমার মুখে। কালি লেগে আছে? রাফিদ থতমত খায়। এমনভাবে কেউ তাকে আক্রমণ করবে ভাবেনি। ইনশাও আর কিছু বলল না, নিজের মুখটা সংযত করে হন্তদন্ত হয়ে লিফট থেকে বেরিয়ে 8তলায় নামে। দরজা খুলে বেরোনা অবাক ইসিকে দেখে। অবাক হয়েছে বলে শাড়ি পরতে শুরু করলো। ইনশা হাসলো। ভিতরে ঢুকতে বলল, মাঝে মাঝে তাও সর্বোচ্চ 30 মিনিটের জন্য। মেজাজ খারাপ হলে একটানে খুলে ফেলি। আপুর গলা পেয়ে ইনু এলো। ছুটতে ছুটতে ইনশা বেরোনার হাতে মিষ্টি প্যাকেট তুলে দিয়ে বোনকে আলগায়। পরপর পনমির মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়। মিষ্টি প্যাকেট দেখে বেরোনা বলে, মিষ্টি কিসের? আমার চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ। কোথায়? মির্জা এন্টারপ্রাইজে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। বেতন 38,000। খুব কম তাই না? পাপা এর বেশি দেবে না বলেছে। হা। বেরোনা অবাক হয়ে বলে, চাকরি করবে তাও নিজেদের অফিসে? হ্যাঁ, ইন্টারভিউ দিয়ে ঢুকতে হয়েছে। ইন্টারভিউ? তুমি তো মালিকের মেয়ে, তুমি অ্যাকাউন্টসে চাকরি করবে? পাপা আমাদের বড় কোনো দায়িত্ব দিতে চাচ্ছে না আপাতত। আগে যাচ্ছে আমরা উপযুক্ত হই। যাতে ইরফানও ইন্টারভিউ দিয়েছে, ঢুকেছে। ওর বেতন আমার থেকে একটু বেশি। ইরফানের কথাগুলো স্বাভাবিকভাবে বলছিল ইনশিয়াহ, কিন্তু দেখলো পৌর্ণমি আর প্রেরণা কপাল কুঁচকে ফেলেছে। একটা লম্বা শ্বাস ফেলে ইনশা এখন ভাইকে নিয়ে স্বাভাবিক দুটো কথা বলা যাবে না ওদের সামনে। কি আজব। 3 দিন আগে ইনশার রেজাল্ট বেরিয়েছে। ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে ফার্স্ট ক্লাস ঠ্যাংটা কোনো মতেই ধরতে পেরেছে। উতরে গিয়েছে সে। পরপর স্বামীন একটু সময় দেয়নি মেয়েটাকে। মইনকে কল করে পাগল বানিয়ে ফেলেছে। খুব চাপ দিয়েছে যেন, খুব দ্রুত। ইনশা মির্জা এন্টারপ্রাইজে হেড অফিসে সিভি জমা দেয়। মইন ইনশাও সিভি জমা দিয়েছে শ্বশুরদের অফিসে। তারপর সকালে গিয়ে ইন্টারভিউ দিয়েছে। ইন্টারভিউ নিয়েছে ইলহাম মির্জা। ইনশা আগ্রহ আছে। সারাদিন একা একা অ্যাপার্টমেন্টের সময় কাটে না তার। পাপা আর মেজ বাবা কিছু টাকা দিয়েছে একটা ক্যামেরার জন্য। ইনশা কেনেনি। মইন বলেছে নেক্সট স্যালারি পেলে ইনশাকে ক্যামেরা কিনে দিবে, যেভাবেই হোক। লোকটা খুব আশা করেছে তো। এখন বাবার টাকাতে ক্যামেরা কিনে মইনের ইগো হার্ট হোক, সে কোনোভাবেই চায়নি। ক্যামেরা ছাড়া দিনগুলো নিরিবিলি কাটছিল, তাই চিন্তা করলো অফিসে ঢোকা যাক। আর তাছাড়া ইনশাও বোরিং দিনগুলো আরেকটা দায়িত্ব পালন করতে করতে বেশ কেটে যায়। সেটা হলো ইরফানের 24 ঘন্টা খোঁজ খবর রাখা। কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এসব। ইনুদের মিষ্টি দিয়ে ওদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে ইনশা বেরিয়ে ইরফানকে কল দেয়। কলটা রিসিভ হতে ইনশা বলে, এখন কই তুই? বিরক্ত হলো ইরফান। হাই তুলে বলো, শ্বশুর বাড়িতে। এটাও দেখাতে হবে? ভিডিও কল দে। ইরফান তখন শান্তিনীরের ছাদে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। ফোনের স্ক্রিনের দিকে দৃষ্টি রেখে ইসিকে বলল, দেখেছিস মাম্মা, শ্বশুর বাড়িতে আমি। আচ্ছা একটা কথা বল, তোকে মির্জা ফ্যামিলি থেকে কত টাকা দেয় রে আমার আপডেট নিউজ পেতে? ধুম করে কলটা কেটে দেয় ইনশিয়াহ। ইরফান তখন ঠায় দাঁড়িয়ে হাওয়া খেতে থাকে ছাদে। পরপর বুকে হাত বেঁধে দাঁড়িয়ে একটা লম্বা শ্বাস ফেলে বলে, শালার এই দুনিয়ার মানুষের একটাই সমস্যা, ওদের ভালো মানুষ লাগবে, অথচ ভালো মানুষ হলে কেউ বিশ্বাস করতে চায় না। এজন্য আমি ভালো হই না। বিকেলে গোটা বাড়ি ফাঁকা দেখে ইরফান গায়ে শার্ট চাপে নিচতলায় নামে। ঋতু নিচতলায় বসে অলস সময় একটা নকশিকাঁথা সেলাই করছিল। ইরফান সিঁড়ি ভেঙে নামতে নামতে বলল, তোমার যারা কোথায়? মেয়ে দেখতে বেরিয়েছে আজকাল? 3 বেলা ওষুধের সাথে নিয়ম করে মেয়ে দেখে বেড়াচ্ছ। ঋতু উঠে দাঁড়ায়। ইরফান শার্টের হাতা ফোল্ড করতে করতে বলতে থাকে, এত খাটাখাটি সব বেকার করছো। দাদান আমার মতো মেয়ে তুলে এনে সারপ্রাইজ করে দিবে তোমাদের।
দিন যায়কে। ঋতু চমকে থাকা ইরফান হাসছে। ঋতু কপাল কুঁচকে ফেলে তাকিয়ে থেকে ছেলের দিকে। এই মস্করাটা তার পছন্দ হয়নি। ইরফান হাসতে হাসতে সদর দরজার দিকে পা বাড়ায়। ঋতু গম্ভীর হয়ে বলে, কোথায় যাচ্ছ? অধরা অসুস্থ, সবাই মিলে ওকে দেখতে যাচ্ছে। বিশ্বাস না হলে ইশিকে কল করে আপডেট জেনে নিও। দূরত্ব পায় বাড়ি থেকে বেরিয়ে বাইক স্টার্ট করে ইরফান সোজা চলে যায় নিউ টাউন রোডে অধরার অ্যাপার্টমেন্টে। স্নিগ্ধা, মমো, সেনহা, রাফি, লিকসন ওরা সবাই আগে পৌঁছে গিয়েছে। অধরার সাথে রিহাব থেকে ফিরে ইরফানের এই প্রথম দেখা। মেয়েটা অসুস্থ, বিয়ে 1 মাসে মাথায় প্রেগনেন্ট হয়েছে। ওর স্বামী একজন নেভি অফিসার, আপাতত শহরের বাইরে আছে। মন টিকছিল না দেখে বন্ধুদের বাড়িতে ডেকে নিয়েছে। বন্ধুরা মিলে আবারও পুরানো দিনের মতো হইচই করল। ইরফান গান গাইল সবাই অনুরোধে। বারবার ঘড়িতে সময় দেখছিল ইরফান। গান শেষে ইরফান উঠল, তাকে বেরোতে হবে। ওর তাড়া দিয়ে অধরা সরু চোখে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছিস? তোর ভাবিকে দেখতে এসেছি, 5 দিন হয়েছে, অথচ নাদান বউটাকে এখনো দেখা হলো না। ফাজলামি করে বলেছে ইরফান। মেয়েগুলো অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ইরফান হেসে বলে, এমন করছিস কেন? বেশ নেতিয়ে পড়েছে অধরা অসুস্থতার জন্য, তবুও কণ্ঠে ধমক দে। লিসকন্সে বলে, এই তুই এই বাজিরকে একেবারে বাড়ি দিয়ে আয়, ওটাকে একা ছাড়িস না। অধরা অ্যাপার্টমেন্টের মানে নিউ টাউন রোড থেকে ধরনী রেসিডেন্সিয়াল এরিয়া যেতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগে। ইরফান বাইক চালাচ্ছে খুব স্লো। পেছনে বসে লিকসন সেই তখন থেকে ওকে বিবরণ দিয়ে যাচ্ছে তাদের কোন বন্ধুরা এখন কোথায় আছে। হুট করে ইরফান ভিন্ন রাস্তা ধরলে লিকসন চমকে উঠে চাপা স্বরে চেঁচিয়ে বলে, এ কি, তুই কোথায় যাচ্ছিস? ইরফান তার স্বভাবের মধ্যে অদ্ভুত ভঙ্গিতে হেসে বলে, আমি আসলেই তোর ভাবিকে দেখতে যাচ্ছি। লিকসন চেঁচিয়ে ওঠে, মানে? এই মানে কি? তুই প্রীতমের অ্যাপার্টমেন্টে যাবি? ভাই ভাই, তুই এবার আস্ত থাকবি না। ইরফান হেসে ফেলে, হাসতে হাসতে বলে, চাপ নিস না, আমি আমার বউকে দেখে যাব। এটা প্রীতম দূরে থাক, আমার বউই টের পাবে না। বাইকে স্পিড বাড়িয়ে দেয়। ইরফান পিছনে বসে। লিকসন অনবরত চেঁচাতে থাকে, এই ভাই ভাই, দোহাই তোর, আমাকে নামিয়ে দে ভাই, আমাকে ফাঁসিয়ে দিস না। ইরফান বাইক না থামিয়ে হাসতে থাকে। লিকসন কাঁদো কাঁদো কণ্ঠে বলে, পাপা মামা এমনিতেই তোর সাথে মিশতে দিতে চায় না, সবাই লুকিয়ে তোর সাথে যোগাযোগ করি আমরা। তুই এইভাবে সর্বনাশ করিস না ভাই আমার সাথে। ইরফান ওর কথা গায়ে না মেখে একটানে বাইক উড়িয়ে চলে যায় সায়ানট একাডেমির সামনে। রাস্তায় অপোজিটে হুট করে বাইকে ব্রেক কষে বসে লম্বা শ্বাস ফেলে ইরফান। লিকসন এতক্ষণে চেঁচিয়ে হাঁপিয়ে উঠেছে। হাঁপাতে হাঁপাতে বলছে, একটা কথা বল, তোর এই মেয়ের সাথে কি তুই ওকে ভালোবাসিস? না তো, তোর মাথা খারাপ? হেসে জবাব দেয় ইরফান। তবে কি? কে এই মেয়ে তোর? বউ। সোজা উত্তর ইরফানের। লিকসনের গা জ্বলছে। চেঁচিয়ে বলো, শালা তুই এমন কেন করছিস? ইরফান হাসতে হাসতে বলে, আহমক, আমি মজা করছি, এখানে চা খেতে এসেছি আমি। চা? সায়ানটের সামনে? কেন, শহরে আর চায়ের দোকান নেই? এগুলো আমার জন্য নয়। বাইক থেকে নামলো ইরফান। চায়ের দোকানিকে 2 কাপ চায়ের কথা বলে ঘাড় ঘুরিয়ে অদূরে ছায়ানটের প্রধান ফটকে দৃষ্টি দিল। হাত ঘড়িতে সময় দেখে শেষবারের মতো বলো, বিকেল যে 5টা ছুঁইছি। ইরফান চটকে হেলমেটটা খুলে মুখটা ঢেকে নেয়। ঘড়িতে যখন সময় 5টা 3 মিনিট, ঠিক তখন ধীরে ধীরে সায়ানট প্রধান ফটক থেকে বের হয় পৌনমী মিট চেনির হাত ধরে। ইরফান চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে চুপচাপ, হেলমেট কাজ গলিয়ে একজোড়া ঈগল চোখের চাউনি নিবদ্ধ হয়ে আছে অদূরে ছায়ানটের গেটের কাছে। মিস জেনি পৌনমীকে যাত্রী ছাউনিতে দাঁড় করে ক্যাব খুঁজতে লাগলেন। একটা সাদা রঙের ধুতি পায়জামা, একটা আকাশি শর্ট কামিজ এবং সাদা শিপনে ওড়না জড়ানো পৌনমী অঙ্গে। চুল দুপাশে 2টো বেনি, হাতে একটা পার্স ব্যাগ। নিতান্তই বাচ্চা একটা মেয়ে মনে হয়। আর সাজ পোশাক যেন মেয়েটার বয়স বাড়তেই দেয় না। ইরফান দেখছে অনিমেষ, পা থেকে মাথা, একটা ফর্সা মুখ,
তবে গালে ওই তিলটা দেখা যাচ্ছে না। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওর কানের কাছে তখন প্রেরণা চেঁচিয়ে বলে, সেই কথাগুলো বেজে উঠলে, তুই যাকে ব্যবহার করছিস না প্রীতম থেকে শোধ তুলতে, সেই মেয়েটি ওর তার 6 বছর বয়সে র্যাপিড অ্যাটেম্পট হয়েছিল, যার কারণে আজ মেয়েটির চোখে দৃষ্টিটুকু নেই। আছে শুধু মানসিক ট্রমা, যন্ত্রণা আর গোটা জীবনের যেন প্রতিবন্ধী তকমা। তুমি জিতেছ। কে বলে তোমাকে লুজার? প্রীতম চ্যাম্পিয়ন এইসব কে বলে? এবার তুমি জিতলে। একেবারে জায়গা মতো আঘাত করেছ ভাই। প্রীতমকে শিক্ষা দিতে এর থেকে বেস্ট কিছু আর হয়ই না। ইরফান আবারও পা থেকে মাথা তাকালো। সে টের পেল তার আশেপাশে সব কিছু কেমন অন্যরকম। লিকসন ভয়ে ভয়ে শুধু ঢোক গিলে যাচ্ছে। ইরফান কোনো নড়চড় করছে না। রাস্তা দিয়ে এত এত গাড়ি যাচ্ছে, অথচ ইরফানের পলক ফেলছে না মেয়েটির মুখ থেকে। মির্জানি ক্যাব খুঁজে পাচ্ছে না। এদিকে পুনমি হঠাৎ পাশ থেকে একটা টিস্যু পেপার বের করে নাকের সর্দি মুছে নিতে থাকে। তার সর্দি কমেনি। হেলমেটের ভিতরে লুকায়িত মুখটা তৎক্ষণাৎ মুচকে ফেলে ইরফান সেই দৃশ্য দেখে। বিড়বিড় করে বলে, ইসিরে, একের জ্ঞানী বোন সর্দি মুছতে শেখায়নি। উফ। লিকসন এগিয়ে আসে, বলে, কি বলছিস বিড়বিড় করে? ইরফান জবাব দেয় না। পুনমিকে দেখতে ব্যস্ত সে। যে মিস জেনি হাত শক্ত ক্যাফের দিকে এগিয়ে যাচ্ছে। লিকসন বলল, মেয়েটার নামটা যেন কি? ভুলে গিয়েছি। প দিয়ে। পুনমি। অস্ফুট উত্তর দেয় ইরফান। ক্যাবটা দৃষ্টিসীমা বাইরে চলে যেতে লিকসন এসে বলল, দেখা হয়েছে তোর একদিনের বউকে? এখন চল। সোনাবাই ইরফান ঘুরে মাথা থেকে হেলমেটটা খুলে হাতটা চুলে বুলিয়ে বলল, কে বউ দেখতে এসেছে? তুই? আমি এখানে চা খেতে এসেছি। এই মামা, চা দেন তো। আরেক কাপ। এটা তো ঠান্ডা হয়ে গিয়েছে বাতাসে। ইরফান ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকেলে 3 কাপ চা খেয়ে বাইক স্টার্ট করলো। গন্তব্য সোজা দিকে। গম্ভীর মুখটা অথচ মুচকে মুচকে হাসছিল। হঠাৎ এসে কল করে রাগি রাগি গলায় বলো, এই তুই কোথায় রে? তোর ভাবিকে দেখতে এসেছিলাম রে। শান্ত স্বরে জবাব দিল ইরফান, ফাজলামি কথা বলিস না, এত বন্ধুদের সাথে আড্ডা দিস না, বাড়িতে যা। কল কেটে দেয় ইনশিয়া। ইরফান হাসলো। অস্ফুট নিজ মনে বলল, শালা সত্যি কথা বলে কেউ বিশ্বাস করে না। আমি ভালো হয়ে করবোটা কি? একটা অফ হোয়াইট রঙের শার্ট, ব্ল্যাক ফর্মাল প্যান্ট এবং টাইয়ের মির্জাবাড়ির রকচাটা ফাজিল মেজাজি ছেলেটা একেবারে লাট সাহেবের মতো লাগছে। শ্যামবনের মুখটা সময়ের সাথে কৃষ্ণবর্ণ হয়েছে যদিও। চেহারা, বেশভূষা অমায়িক ভদ্রলোকের ছাট। কে বলবে এই 26-এর তরুণ একটা গোটা পরিবারকে চিন্তায় রাখে 24টা ঘন্টা? হাত ঘড়ি ঠিক করতে করতে গুনগুন করে যখন সিঁড়ি বেয়ে নামছিল, ও মার্জিত বেশভূষা ওকে দেখে নিচতলায় দাঁড়ায় সিনিয়র 3 মির্জা। হাঁ করে তাকিয়ে থাকে। আলো শামিনকে 3 ভাইয়ের যেন 3 কাপ কফি নিয়ে আসে। ইরফানের দিকে তাকাতেই মুখ থেকে আপনা আপনি অস্ফুট বেরিয়ে যায়, মাশাল্লাহ। ইরফান সবার দিকে তাকিয়ে সামান্য হেসে বড় মাকে অফিস যাচ্ছি বলে বেরিয়ে যেতে নিল। শামিন হঠাৎ করে কমপ্লেন যেন না আসে। ইরফান ঘুরে তাকায়, বলে, আসবে না, মন দিয়ে হিসাব দেখব। তোমার ব্যবহার নিয়ে কোনো কমপ্লেন যেন না আসে, সেটা বলছিলাম। কফির কাপে চুমুক দিয়ে বরফ ঠান্ডা গলায় শামিন বলে। ইরফান বড় বাবার মুখের দিকে এক মুহূর্তে তাকিয়ে থেকে টিফিন বক্স নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। শামিন, ইলহাম, ইসমাম আজ একটু দেরি করে কাজে বেরোবে। গ্রামের বাড়ি থেকে লোক আসবে বংশ জমিজমা সংক্রান্ত আলাপ আলোচনা করতে। আলোরা আজ রান্নাঘরে খুব ব্যস্ত। কম 50 জন মানুষ খাবে দুপুরে। ইরফান অফিসে গিয়ে পৌঁছানো 5 মিনিট পর এসে এলো হাঁপাতে হাঁপাতে। লিফট প্রয়োজনে বন্ধ করে রাখা হয়েছে, তাই 6 তলা অবধি সিঁড়ি বেয়ে এসেছে। ইরফান ওকে দেখে বলল, তুই লেট আর তুই ফার্স্ট।
এটা ভালো গুণ। হ্যাঁ, তুই তো খুব ভালো ছেলে, খুব ফাস্ট। যেমন তোর জন্মানোর ডেটে 2 মাস আগে জন্মেছিলি মেজমাকে কষ্ট দিয়ে। প্রি ম্যাচিউর বেবি ইরফান ভাইকে ভেঙচি কেটে ঈর্ষা জবাব দিল। ইরফান তাচ্ছিল্য হাসি হেসে বলো, আর তুই খুব ম্যাচিউর। ভিডিও দেখেছিস আমি? হ্যাঁ। কে যেন সেই দিন বরের কোলে বসে তার গলা জড়িয়ে ধরে চিল্লিয়ে কেঁদেছে আর বলেছে, মামা পাপা দেখো লোকটা আমার জন্য কাছে, মামা পাপা দেখো আমি ফাইনালি একটা ন্যাড়া পেয়েছি। মাথা কাঁঠাল ভাঙার জন্য সারা জীবন ন্যাক্কা মেয়েদের মতো কণ্ঠস্বর করে ইরফান কথাগুলো বলে উচ্চস্বরে হাসতে থাকলো। ঈর্ষা কপাল কুচকে রাগে রেগে চোখে ভাইকে কিছুক্ষণ দেখে হিসেবের খাতা মনোযোগ দিল। পরপর কম্পিউটার সেটা তুলে নিল। ইরফার বোনের দিকে টিফিন বক্সটা এগিয়ে দিয়ে বলো, বর্মা পাঠিয়েছে, এখন থেকে টিফিন আমি নিয়ে আসবো ও বাড়ি থেকে, তোর কষ্ট করে কিছু বানাই আনতে হবে না। ঈর্ষা লুপে নিল টিফিন বক্স। মায়ের হাতে রান্না যে কাজ রেখে গোগ্রাসে গিলতে থাকলো আলোর হাতের মোগলাই পরোটা। এর মাঝে মঈন এক ফাঁকে কল করলো। ঈর্ষার ভিডিও কল দেখলো ইরফান আর সে অফিসে কী করছে। মঈন 2 মিনিট সময় দিতে পারল ওকে, তারপর ব্যস্ত হয়ে পড়ে কল কেটে। কাজ করতে গিয়ে ঈর্ষা দুবার আটকালো হিসেবে। ইরফান ওকে দেখিয়ে দিল কোনো রকম মেজাজ না দেখে। ভাইয়ের পরিবর্তন আর চোখে দেখে ইসি। ফোনটা হাতের কাছে অথচ গেমস খেলছে না, সিগারেট খাওয়ার জন্য নির্লজ্জতা করছে না, সুন্দর মতো কাজ করে যাচ্ছে একটানা। এক ফাঁকে ফোনটা হাতে নিয়ে ইহানকে এসব মেসেজ করে দেয় সে। ইহান দায়িত্ব নিয়ে ওকে অফিসে কী হয় না হয় সব কিছু খবর দিতে। এর মাঝে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট হেড এসে আরও 2টি হিসাব দেখতে নিল ইরফানের। আনিসুল হক এই অফিসের হেড অফ অ্যাকাউন্টস সেকশন। বেতনভুক্ত কর্মচারী হলে মালিকের ছেলে মেয়ের ওপর কর্তৃত্ব দেখাতে পারে। পৈশাচিক হাসি হাসে সে মনে মনে। ইরফান ভদ্র ছেলের মতো সেই হিসেব দুটো দেখে উঠে দাঁড়ায়। এখন একটা সিগারেট না ধরালে বড্ড বেশি ভণ্ডামি হয়ে যাবে। ইরফান এতটা ভণ্ড না। কিন্তু আনিসুল হক আরও 2টো হিসাব এনে তার হলুদ দাঁতের পাটি বের করে বলে, আরে 2টো হিসাব দেখে দাও। লাঞ্চ টাইম যে হয়নি, মালিকের ছেলে বলে কাজে ফাঁকি দেওয়া যাবে না। ইরফান আগেই ইরফান হলে আনিসুল হক থাকতো না। ইরফানের ঠোঁটে আগায় খুব মার্জিত একটা গালি এসেছিল, যদিও সে বহু কষ্ট আটকে দিল সেটাকে। এর মাঝে শামিন ইয়াসা ঢুকেছে অফিসে। সে ঘণ্টাখানেকের মতো থাকবে এখানে। ইলহাম বাড়িতে রয়ে গিয়েছে। ইরফান গালি আটকে মুখটাকে খিচিয়ে রেখেছে। 2 গালে বেশি সংকুচিত প্রসারিত করে বারবার গালিটা কোনো অবস্থাতে বেরোতে দেওয়া যাবে না, যাবেই না। আনিসুল হক পৈশাচিক হাসি হাসতে হাসতে চলে যায়। শামিন এসে গম্ভীর মুখে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে, মুখটাকে এমন করছো কেন? একটা লম্বা শ্বাস ফেলল ইরফান। বলো বড় বাবা, এটা মুখের এক্সারসাইজ, প্রফেসর শিখিয়েছেন 3 বেলা করতে হয়। কাজ করো, বলে কেবিনে ঢুকে শামিন। ইরফান আরও একটা লম্বা শ্বাস ফেলে বিড়বিড় করে বলে, সুধীর ভাই। আনিসুল ইসি মোগলাই পরোটা খেতে খেতে বলল, কিছু বলবি রে? না, তুই খা। সিগারেটের প্যাকেট ড্রয়ারে পুরে রেখে আবারও ল্যাপটপের সামনে বসে পড়ল ইরফান মির্জা। আজ প্রেরণার সবথেকে ব্যস্ততম দিন শুদ্ধকে নিয়ে। আগামী পরশু শুদ্ধ ইভেন ওয়ার্সের জন্মদিন। প্রতিবারের থেকে শুদ্ধ এইবার বেশি এক্সাইটেড তার জন্মদিন নিয়ে, কারণ তার বন্ধুরা এবছর ঘুরে ঘুরে শুদ্ধ সব বন্ধুদের বার্থডে পার্টি দেখেছে যে যাচ্ছে ঠিক ওভাবে উদযাপন করতে তার জন্মদিন। যাকে যাকে শুদ্ধ ইনভাইট করবে তারা শুদ্ধর কস্টিউমে সেজে আসতে হবে। এটা শুদ্ধ 1 বছরের জন্মদিন থিম। মামাকে নিয়ে ইতিমধ্যে শুদ্ধ কিছু চরিত্র বেছে নিয়েছে। প্রেরণা ছেলের এমন বাচ্চামো প্রথমে লাই দিতে চায়নি, পরে যখন তীব্র আগ্রহ আর উত্তেজনা ভরা ছোট মুখের দিকে তাকালো, বুকটা মোচড় দিয়ে উঠল প্রেরণার। শওকত ওয়াহিদ বেঁচে থাকলে তিনি কি কখনো ছেলের এমন আবদার ফেলতেন? অবশ্যই না। দুনিয়া উল্টে গেল ছেলেকে
বেজায় করতেন না তিনি। জন্মদিন অনুষ্ঠানে অর্ধেক খরচ প্রীতম দেবে বলেছে। সাফ সাফ প্রেরণা নিষেধ করতে পারেনি ভাইকে, শুধু বলেছে যা করবি ইনুর সাথে কথা বলে করবি। সব কিছু ইনুর সাথে কথা বলে করেছে প্রীতম, শুধু শ্বশুরবাড়ি থেকে নিমন্ত্রিত অতিথিদের লিস্ট বাদে। মৈনিশি দুজনকে আলাদা করেছে প্রেরণা, ইনভাইট করেছে। আর ওই বাড়ি থেকে ইরফান মির্জা ব্যতীত সবাইকে কল করে নিমন্ত্রণ করেছে। একটা সমস্যার সূত্রপাত এখান থেকেই হয়েছে। যখন বোকাসোজা অবুঝিনু জানলো প্রীতম তার মেজ দাদানকে ইনভাইট তো দূরের থাক, যখন শামীমা সপরিবার নিমন্ত্রণ করেছে তখন ইরফানের নামটা পর্যন্ত মুখে উচ্চারণ করেনি। সন্ধ্যা থেকে এই নিয়ে ভীষণ অস্থির হয়ে উঠেছে ইনু। নরম মনের মেয়েটা তো সবসময় দেখে ইনসা আপু বাড়িতে সবসময় তার মেজ দাদান কত মজা করে ওরা। মেজ দাদান কত কি নিয়ে যায় আপুর জন্য, কিন্তু কখনো তার বাড়িতে আসতে পারে না। আচ্ছা, সে না হয় মেনে নিল মেজ দাদান দোষী, আসা দরকার নেই, তাই বলে প্রীতম এতটা অস্বাভাবিক কী করে হতে পারে? ভীষণ মন খারাপ লাগলো প্রীতমকে। শুরুতে কিছু বলতে ইচ্ছে হয়নি তার, শুধু পরে যখন দেখলো আশেপাশে কিছু মানুষ তারা এতটা কাছে নয়, তাদেরও প্রীতম কত আন্তরিক হয়ে ইনভাইট করছে, তখন থেকে সমস্যাটি শুরু হয় ইনুর। রাতে প্রেরণা আর প্রীতম যখন খাচ্ছিল, খাওয়া প্রায় শেষ, ইনু হন্তদন্ত হয়ে গিয়ে দুই ভাই বোনের মাঝে দাঁড়ায়। কারণ বোঝাপড়াটা এই দুই ভাই বোনের সাথে তার। সরাসরি বলল, মেজ দাদানকে ইনভাইট করেছ? প্রীতম বেসিনে হাত ধুয়ে আবারও চেয়ারে বসে ঠান্ডা গলা বলল, না কেন, বড় বাবাকে বলছি সপরিবারে আসতে। তোমার মেজ দাদান তো পরিবারের বাইরে নয়, কিন্তু ঢং করে তো প্রত্যেকের নাম আলাদা আলাদা করে উচ্চারণ করেছ, মেজ দাদানের কথা তো তোলনি কেন? প্রীতম প্রেরণা দুই ভাই বোন দুজনের দিকে তাকায়। প্রেরণা উঠে যেতে চায় এই ঝামেলা থেকে, সে জানতো এমন কিছু এখন থেকে ঘটতে থাকবে রোজ। ইনু বলল, দাঁড়ান আপু, কথা আপনার সাথেও আছে। দাঁড়ায় প্রেরণা। প্রীতম খানিকটা ধমকে বলে, আপুকে টানছো কেন এর মধ্যে? শ্বশুরবাড়ি তো আমার আপন নয়, কিন্তু তুমি তো আপুর কথা মতো চলো। ইনু ধুম করে বলে দেয় কথাটা খুব কটু লাগলো প্রেরণার কাছে, কিন্তু কোনো জবাব দিল না। সে জানে ইনু এমন করে ভাবা মেয়ে নয়, মাথা ঠিক নেই দেখে বলে ফেলেছে। কিন্তু প্রীতম ধমকে উঠে ইনুকে বলে, এই তুমি কি মিন করতে চাইছো? আমাদের দুজনের সাথে আপুটাকে টানছো কেন? ইনু প্রীতমের ধমকটা নিতে পারেনি, হঠাৎ ফ্যাস ফ্যাস করে কেঁদে ওঠে। সারাদিন মন খারাপ বিতৃষ্ণায় সব জল হয়ে গড়িয়ে নামে চোখ থেকে। পৌনমীর ঘরে বসে ভাবির কান্না দেখছিল চুপচাপ। ইনু কাঁদতে কাঁদতে চেয়েছে প্রীতমকে বলল, অসামাজিক লোক একটা। কি হতো আমার মেজ দাদানকে ইনভাইট করলে? সে চলে আসতো? এই আমার মেজ দাদান কখন আসতো বলেন? কি হতো একটু? মেজ দাদান যখন আমাকে ইনভাইট করে তখন তো বলে তোর স্বামী আর তুই আসিস, তুমি কেন বললে না তার কথা? আর আসলে কি হতো আমার বাড়িতে? তোমার বোনকে এতগুলো লোক সামনে থেকে আমার মেজ দাদান খেয়ে ফেলতো না তো? পৌনমী চুপচাপ ভাবির কথাগুলো শুনছে। প্রীতম হতভম্ব হয়ে তাকিয়ে আছে ইনুর দিকে। প্রেরণা মেজাজ বিগড়ে ধমকে বলে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ইনু, যাও ঘরে ঘুমাও, কাল সকালে তোমার সাথে আমি এই নিয়ে ঠান্ডা মাথায় কথা বলবো। ইনু শান্ত হয় না। প্রেরণার ধমকটা তার গায়ে আরও রাগ ধরিয়ে দিল। বলল, হ্যাঁ এটাই তো পারেন আপনারা ভাই বোন দুজন, আমাকে ধমকাতে, ডমিনেট করে রাখতে খুব সহজ যে। প্রীতম তৎক্ষণাৎ টেবিলে একটা চাপড় মেরে চেঁচিয়ে বলে, একদম আপুর সাথে বেয়াদবি নয়, যাও ঘরে, এক্ষুনি যাও। ইনু জেদ ধরে দাঁড়িয়ে থাকে। প্রেরণা ভাইয়ের ওপর চেঁচায়, আস্তে করে কথা বল, দুজনে যা ঘরে, এক্ষুনি যা বলে প্রেরণা নিজে চলে যায় নিজের ঘরে। গিয়ে দরজা বন্ধ করে দেয়। ইনু হাত ধরে টানছে প্রীতম, ইনু নড়ছে না। ধৈর্যর বাঁধ ভেঙে গিয়ে প্রীতম চেঁচিয়ে বলে, এত যখন মেজ দাদানের জন্য বুক পড়ে তখন আমার কাছে এসেছিলে কেন? প্রেমের প্রস্তাব নিয়ে, জানতে না এমনই হবে? ও আমার শত্রু? কথাটা খুব আহত হয় ইনু। কান্না আটকে রেখে বলে, এসেছি বলে দোষ করেছি আমি? প্রীতম নিজেকে সামলে নিয়ে এবার নরম হয়, বলে, এমনটা মিন করতে চায়নি ইনু। ইনু আর দাঁড়ালো না, এক ঝটকা প্রীতমের হাত সরিয়ে দিয়ে
রুমে গিয়ে উপর হয়ে শুয়ে রইল চুপচাপ, কাঁদতে লাগল। প্রেরণা ঘরের বাতি অফ হলো। পৌর্ণমী গিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল গুটিসুটি মেরে। প্রীতম অসহায়ের মতো ডাইনিংয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা সিগারেট ধরে চলে যায় বারান্দায়। সিগারেটটা 20 মিনিট শেষ করে ধীরে ধীরে রুমের দিকে এগোয়। রুমে পা রাখতে সে হতবাক। দরজা আটকে রাখল ইনু। তখনও কাঁদছিল, তার শরীরটা কাঁপছে রীতিমতো। ইনু একটা সমস্যা আছে, বেশি কাঁদলে খুব অসুস্থ হয়ে পড়ে। প্রীতম ছুটে এগিয়ে যায় বউয়ের কাছে। বিছানায় উঠে ইনুকে টেনে কাছে নিয়ে বলে, এই ইনু, কি হয়েছে? ইনু রাগ একটু কমেনি, একটুও না। আর বিরক্ত লাগছে প্রীতমকে। প্রীতমের হাত সরিয়ে নিতে চায়, তবে পারল না। হঠাৎ ইনু চাপা স্বরে চেঁচিয়ে বলো, হাঁপাতে হাঁপাতে বলে, কি লাগবে? আদর করতে দিতে হবে এখন? একটু বলে ইনু গলা থেকে ওড়না সরিয়ে নিয়ে বলো, নাও, তারপর আমার চোখের সামনে থেকে বিদায় হও। প্রীতমের ফর্সা সুদর্শন মুখটা অন্ধকার নেমে আসে মুহূর্তে। সে চূড়ান্ত আহত আর হতভম্ব হয়ে তাকিয়ে আছে ইনুর দিকে। ইনু উঠে গিয়ে কামিজ খুলতে গেলে প্রীতম ওর হাত দুটো শক্ত করে ধরে থামিয়ে দেয়। তীব্র অপমানে একটা চর বসালো অভিপ্রায় হয়েছিল ইনুর গাল। কিন্তু মেয়েটা কন্তনান্ত মুখটা দেখে আর পারল না। বুকে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে প্রীতমের। শুধু কাপা গলা বলো, আমি কি এটা ছাড়া তোমার কাছে আসছি না ইনু? তোমার জন্য মেজ দাদানকে, পাপাকে কত কথা শুনিয়েছি বিয়ের আগে। এখন মেজ দাদানের জন্য তোমাকে কথা শোনাচ্ছি। তোমরা কেন বোঝো না? আমি তোমাদের সবাইকে চাই। আমার ভালো লাগে না এসব, আর ভালো লাগে না। প্রীতম কথা জবাব না দিয়ে নিজের মনে বলে কাঁদতে থাকে, হাঁপাতে থাকে ইনু। প্রীতমকে ছেড়ে উঠে দাঁড়ায় তৎক্ষণাৎ। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে প্রীতম ঘরে জিনিসপত্র তুলে মেঝেতে ছুঁড়ে মারে। কিছুক্ষণ চশমা খুলে নিজের চোখ চেপে ধরে ঘরের এক কোণে বসে থাকে চুপচাপ, নিজের চুলটা। আর ইনু আবারও বিছানা উপর হয়ে শুয়ে পড়ে। বাইরে ড্রয়িং রুমে প্রেরণা, পৌর্ণমী এসে দাঁড়ায়। ওরা ভাঙচুরের শব্দ শুনে এসেছে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে আবারও দু বোন যে যার ঘরে চলে যায়। রাতে ঠিক মতো ঘুমাতে পারিনি ইনু। ভোর রাতে ঘুমিয়ে ঠিক সকাল 10টা উঠেছে। ঘুম থেকে উঠে প্রীতমকে কোথাও দেখতে পায় না। ঘর থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় প্রেরণার ঘরে। গিয়ে দেখে প্রেরণা ঘর গোছাচ্ছে। মুখটা মলিন হয়ে যায় ইনুর। মনে পড়ে গতকালের রাতে প্রেরণাকে কত কথা শুনেছে। চট করে নিজের উপর ভীষণ রাগ হয় তার। যে মহিলা রোজ একবার হলো ভাত মেখে খাইয়ে দেয় ইনুকে, সেই মহিলা এত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। ইনু নিজেকে এখন নিজের চর মারতে ইচ্ছে করছে। কিন্তু কাল রাতে কী যে হয়েছিল, খুব বেশি উত্তেজিত হয়ে পড়ছিল মেজ দাদানি বিষয়টি নিয়ে। দুবার ভাবলো না ইনু। ছুটে গিয়ে পেছন থেকে প্রেরণাকে জড়িয়ে ধরে নরম গলায় ডাকলো, আপু সরি, খুব সরি। প্রেরণা চমকালো, পরপর শুকনো হাসি হেসে ইনুর দিকে ঘুরে তাকিয়ে কিছুক্ষণ ইনুকে দেখে বলে, ওখানে বস। ইনু প্রেরণার বিছানায় বসলো। প্রেরণা এসে ওর মুখোমুখি বসে খুব ঠান্ডা স্বরে বলতে লাগলো, এখানে এখন আমি বা পৌর্ণমী কারো সাবজেক্ট টানবো না। ওসব বাদ, তুমি বলো, প্রীতমকে কখনো তার আচরণ বুঝিয়ে দিয়েছ যে তোমার বাড়ি মানে প্রীতমের শ্বশুরবাড়ির প্রতি কর্তব্য পালন অযোগ্য? দুপাশে মাথা নাড়ে ইনু। প্রেরণা বলে, ও সমস্যাটা ইরফান মির্জাকে নিয়ে, তোমার গোটা পরিবারকে নিয়ে নয়। কদিন হয়েছে তোমার রিহাব থেকে ফিরেছি ইনু, কয়দিন হয়েছে আমার বোনটা একটু স্বাভাবিক হয়েছে। প্রীতমের একটু সময় দরকার, এতটুকু কি তুমি বুঝতে পারো না? আমি আবারও বলছি, পৌর্ণমী আর আমার বিষয় না কিন্তু আলোচনা করছি শুধু প্রীতমকে নিয়ে। সেই দিন রাতে একজন ভাই হিসেবে কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে সেটা স্ত্রী হিসেবে তুমি দেখেছো, বোঝো। সময় লাগবে ইনু। আমার ভাইকে আমি অসামাজিক বানাইনি। বিয়ে যখন করেছে তোমাকে, তোমার ভাইদের সাথে সে অবশ্যই সামাজিকতা করতে বাধ্য। আমি আর পৌর্ণমী কখনোই আমার ভাইকে আটকাতে যাব না। শুধু একটু সময় দাও। যাও এখন গিয়ে পড়তে বসো, জামিরা আসবে, ওরা ঘর গোছগাছ করবে পার্টির জন্য, তুমি পড়ো। শুধু জন্মদিনে পার্টিতে শান্তিনীর থেকে এসেছিল আলো, রাতিনজা, ইসমা মির্জা, ইহান, শামিন এবং ইলহাম আসতে পারেনি। শুদ্ধর জন্য একটা দারুণ স্কুল ব্যাগ এবং ঘড়ি পাঠিয়ে দিয়েছে শামিন এবং ইলহাম। অপরদিকে ইনসা এসেছে, শুধু মইন ডিউটি থাকায় পারেনি আসতে। তবে একটা লেটেস্ট রোবোকার খেলনা জাম্পিং পেপারে মুড়িয়ে পাঠিয়ে দিয়েছে ইনসার কাছে। শান্তিনীর মানুষগুলো থেকে শুদ্ধ পাওয়া উপহারগুলো হলো
আলো এক সেট কমিক বুক পেয়েছে। বড় বড় মনীষীদের শিশুকালের সাহসিকতার গল্প বই দিয়েছে। ঋতু দিয়েছে একটা কোরআন শরীফ, সাথে সত্য বুঝিয়ে বলে দিয়েছে জন্মদিনে কেক কাটলে আল্লাহ নারাজ হয়। তাকে বাড়িতে জন্মদিন অনুষ্ঠান কেউ তার আপত্তি না, তাই এখানে এসে সত্যকে একটু বোঝালো আর যেন সত্য এসব না করে। পরিয়ে দিয়েছে একটু ফ্লাওয়ার প্লান্ট। ইনসাফ মির্জা সত্যকে 5,000 টাকা দিয়েছে এবং ইহান তাজ মির্জা সত্যর জন্য বাজারের সমস্ত রঙের পেন্সিল, কালার টিউব, ক্যানভাস নিয়ে এসেছে। ইনু থেকে ইহান জেনেছিল সত্য এসব কত পছন্দ করে। ইনসা মইনের তরফ থেকে সত্য যেন একটা উপকার থাকলেও ইনসা তরফ থেকে আলাদা একটা গিফট ছিল সত্যের জন্য, আর সেটা হলো ইনসা সত্যকে প্রমিস করেছিল মিঠিকে বেবি হলে সেগুলো শুদ্ধকে দেওয়া হবে। অনুষ্ঠান শেষে রাতে সবাই চলে যাওয়ার পরে প্রেরণা দেখল শুদ্ধ সব গিফটগুলো তীব্র উত্তেজনা এবং আনন্দ নিয়ে খুলে খুলে দেখছে। আলোর দেওয়া কমিক্স বুক থেকে একটা বের করে ইতিমধ্যে পড়তে শুরু করে দিয়েছে শুধু। সবগুলো গিফট, বিশেষ করে শান্তিনের মানুষগুলোর গিফট প্রেরণা ছুঁয়ে ছুঁয়ে দেখে। খুব বেশি দামি নয়, অথচ কতটা ভালোবাসা মিশে আছে গিফটগুলো দেখলেই বোঝা যায়। প্রেরণা বসে বসে শুধু ছেলের মুখের হাসি দেখে আর শুদ্ধ মাকে কমিক্স পড়ে শোনায়।